Assalamu Alaikum. My name is Rakib and you are watching rollingrakib. লঞ্চ হয়ে গেল ইয়ামাহা R15 ভার্সন 4 এবং R15M। আজকের ভিডিওতে ইয়ামাহা R15 ভার্সন 3, R15 ভার্সন 4 এবং R15M এই বাইকগুলোর মধ্যে কম্প্যারিজন করা হবে। আসলে নতুন যে ফিচার্সগুলো রয়েছে এগুলো অনেকেই দেখে ফেলছেন, তারপরেও পাশাপাশি দুটো কম্প্যারিজন করলে অনেকটাই সুবিধা হবে আপনাদের, এই জন্যই আজকের ভিডিওটা করা। সেই সাথে বাংলাদেশে বাইকগুলো কবে নাগাদ লঞ্চ হইতে পারে এবং এক্সপেক্টেড প্রাইস কেমন হইতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। তাহলে চলুন আপাতত কম্প্যারিজন দিয়ে ভিডিওটা শুরু করা যাক। পরিবর্তনের মধ্যে প্রথমে ইঞ্জিনের ব্যাপারটা না বললেই না। ইঞ্জিনের পাওয়ার আউটপুট একটু ডিটিউন করা হয়েছে এবং টর্কের ব্যাপারটা হচ্ছে ইনক্রিজ হলেও এখানে যথেষ্ট ফিচার্স আমরা দেখতে পাচ্ছি। তবে ইঞ্জিনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে আমার কাছে যেটা মনে হয়েছে, ইয়ামাহা R15 ভার্সন 3 সেম ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এই জেনারেশনে। শুধুমাত্র এখানে পাওয়ারটা ডিটিউন করা হয়েছে, যেমন আগের পাওয়ার ফিগারটা ছিল 18.6 PS 10,000 RPM এ। এটা হচ্ছে BS6 ভেরিয়েন্টের পাওয়ার আউটপুটের কথা বলতেছি। এইটা আবার অনেকে ভুল মনে করেন না, আমি BS6 এর সাথে কম্পেয়ার করতেছি। এবং বর্তমানে ভার্সন 4 এ যে পাওয়ার আউটপুটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 18.4 PS 10,000 RPM এ। এখন পাওয়ার আউটপুটের কথা বলতে গেলে কিছুটা ডিটিউন করা হয়েছে পাওয়ার আউটপুটটা। তবে আমার ব্যক্তিগত অভিমত ছিল যে যেহেতু R15M এখানে M ইনক্লুড করা হচ্ছে, তাহলে পাওয়ার ফিগারটা কিছুটা বৃদ্ধি পেতে পারত। একটা ছোট্ট কথা বলি, ইয়ামাহা R1 এবং R1M এই দুটো বাইকের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে এবং ইয়ামাহা M দ্বারা এটাই বোঝায় যে হচ্ছে মোর ফিচার্স মোর পাওয়ার। এখন সেদিক বিবেচনা করতে গেলে আমি ব্যক্তিগতভাবে যেটা আশায় ছিলাম যে অন্তত R15 ভার্সন 3 যে প্রথম জেনারেশনটা ছিল 19.3 বিএসপির, তো ওই রকম একটা পাওয়ার ফিগার নিয়ে হয়তো লঞ্চ করা হতে পারে। কিন্তু যাই হোক, এটা তো আর করা হলো না। তবে টর্কের দিক থেকে ইনক্রিজ করা হয়েছে, যেমন আগের যে টর্ক ছিল 14.1 নিউটন মিটার্স 8,500 RPM এ, বর্তমানে ভার্সন 4 এ সেটা ইনক্রিজ করে 14.2 নিউটন মিটার্স অফ টর্ক করা হয়েছে 7,500 RPM এ। মানে হচ্ছে এখানে টর্কের রেসপন্সটা কিছুটা বাড়ানো হয়েছে। সো এদিক থেকে বেটার এক্সিলারেশন আমরা আশা করতেই পারি। এবং বাকি যে বিষয়গুলো আপনারা এগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেম টু সেম আগের মতোই রয়েছে। এবং যে ফিচার্সগুলোর কথা বলতেছিলাম সেটা নিয়ে এবার কথা বলি। ফিচার্সের কথা বলতে গেলে সবার প্রথমে বলতেই হয় ট্র্যাকশন কন্ট্রোলের কথা। এর সাথে কুইক শিফটার দেওয়া হয়েছে। কুইক শিফটারে এখানে আপনারা আপ শিফটের ফিচার্সটা পাবেন, ডাউন শিফট করা যাবে না। অনেকে আমরা এটা ভাবি যে কুইক শিফটার রয়েছে তো আপ এবং ডাউন দুটাই করা সম্ভব, আসলে না। এখানে আপনারা কুইক শিফটারের মজা নিতে পারবেন আপ শিফট করে। আর ডাউন শিফটের ব্যাপারটা হচ্ছে আপনার অটো ব্লিপার বলে ওইটাকে, যেটা আমরা হায়ার সিসি বা সুপার বাইকে আমরা দেখে থাকি। তো আশা করি আস্তে আস্তে এই ফিচার্সগুলো লোয়ার সিসি বাইকে চলে আসবে। এবং হচ্ছে আগের যে স্লিপার ক্লাস মানে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাস যে ফিচার্সটা এটা তো থাকতেছেই। এবং ইঞ্জিনের যে বাকি বিষয়গুলো এগুলো সেম টু সেম রয়েছে। যেহেতু BS6 ভেরিয়েন্টের সাথে কম্প্যারিজন করা হচ্ছে সেহেতু বলা ভালো ইন্ডিয়ান ভেরিয়েন্টে ফ্রন্ট সাসপেনশনে আগে টেলিস্কোপিক সাসপেনশন আসতো, এখন কিন্তু ভার্সন 4 এ আপনার ইউএসডি ফর্ক দেওয়া হয়েছে এবং R15M এও ইউএসডি ফর্ক থাকতেছে। রেয়ার সাসপেনশনটা আগের মতোই, এখানে কোনো পরিবর্তন করা হয়নি, ওই আগের মতোই মনোশক সাসপেনশন। টায়ারের কথা বলেন, ডিস্ক প্লেটের কথা বলেন, এগুলো আগের পরিমাপের মতোই রয়েছে। ওই আপনার সামনে 100 সেকশনের টায়ার এবং পেছনে হচ্ছে 140 সেকশনের টায়ার। তবে পেছনের টায়ারটা হচ্ছে রেডিয়াল এবং দুইটা টায়ারই হচ্ছে টিউবলেস। ব্রেকিংয়ের কথা বলে আগের মতোই ডুয়াল চ্যানেল ABS রয়েছে এবং সামনের যে ডিস্ক প্লেট এটা হচ্ছে 282mm এর এবং রিয়ার ডিস্কটা হচ্ছে 220mm এর। এবং ডিস্কের সাথে যে হচ্ছে ক্যালিপারগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্রাইবিট। পরিবর্তনের মধ্যে আরও একটা বিষয় সবার মনে এটা ধরতে পারে যে আসলে কি বাইকের লেন্থের কোনো পরিবর্তন করা হয়েছে। আমি ডাইমেনশনসের কথা বলতেছি। এখানেও সেম রাখা হয়েছে, লম্বায় বলেন, উচ্চতায় বলেন, প্রশস্ত বলেন, আগের মতো সেম টু সেম। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডাইমেনশনসে কোনো পরিবর্তন আনা হয়নি। ইভেন গ্রাউন্ড ক্লিয়ারেন্সও আগের মতোই সেম। যেহেতু বাইকের কার্বোরেটটাও সেম এবং নতুন জেনারেশনটাতে হচ্ছে আপনার টর্কের আউটপুটটা একটু বেশি, তো এদিক থেকে বলতে গেলে আমার মনে হয় যে আগে যেমন R15 ভার্সন 3 দিয়ে 155+ হিট করা যাইতো, এখনও অনেকটা ওরকমই হিট করা যাবে বা তার থেকে বেশিও হতে পারে। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে ইঞ্জিন সম্পর্কে যেটা মনে হয়েছে যে আগের থেকে এক্সিলারেশনটা অনেক কুইক হবে, ফাস্টেস্ট এক্সিলারেশন পাবেন বলে আশা করতেছি। এবং টপ এন্ডের কথা বললে টপ এন্ডটাও কিছুটা বাড়তে পারে আগের থেকে, তবে খুব বেশি বাড়বে না হয়তো, যেহেতু পাওয়ার আউটপুট কিছুটা কমানো হয়েছে। পরিবর্তনের মধ্যে আরও একটা বিষয় ভালো লাগছে, সেটা হচ্ছে রেয়ার সুইং আর্ম, যেটা হচ্ছে এখন সিলভার কালারে দেওয়া হচ্ছে এবং এই বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে প্রিমিয়াম লাগে।
ম্যাক্সিমাম হায়ার সিসি বাইকে দেখবেন যে সিলভার কালারের এই অ্যালুমিনিয়াম সুইংগাম ব্যবহার করা হয়, যেটা এখন আমরা ভার্সন 4-এ পাচ্ছি। R15M এবং R15 ভার্সন 4 এই দুটা বাইকের মিটারের যে ফিচার্স এগুলো বলার আগে যে বডির বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। আপনারা জানেন যে ফন্ট যে সেকশন এখানে যে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে ইন্সপায়ার্ড আপনার ইয়ামাহা YZF R7 থেকে, এবং রিয়ারের যে বিষয়টা এটা আমার কাছে অনেকটা ভার্সন 3-র মতোই লাগে, যদিও কিছুটা চেঞ্জেস বোঝা যায় চোখের দেখায়। এবং আরেকটা বিষয় ভালো লাগছে সেটা হচ্ছে এক্সজস্ট নোটের উপরে আপনার যে মাফলার দেওয়া হয়েছে এটার কালারটাও জোস লাগতেছে এবং মানাইছে। অনেকের কাছে আবার এটা ভালো লাগবে না ভাই, পছন্দ এবং অপছন্দ দুইটা জিনিস আছে, এখন সবার সাথে তো সবারটার মিলবে না। R15 ভার্সন 4 এই বাইকের মিটারের যে ফিচার্স এটার দিকে নজর দেওয়ার আগে আমরা একটু দেখে নেই যে ভার্সন 3-তে কি ছিল। ভার্সন 3 ডিসপ্লেটা ছিল এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো, যেটাতে হচ্ছে এভারেজ যে ফিচার্সগুলো থাকে যেমন হচ্ছে স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গজ, ফুয়েল কনসাম্পশন ইন্ডিকেটর, VVA ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ এবং যেটাকে আমরা বলি গিয়ার ইন্ডিকেটর, এই বিষয়গুলো ভার্সন 3 মিটারে ছিল। এখন কথা হচ্ছে ভার্সন 3 জায়গায় যখন ভার্সন 3 আসছিল সেই তুলনায় কিন্তু বাইকটা যথেষ্ট আপগ্রেড ছিল এবং স্টিল এখনও বাইকটা আমার কাছে ভালোই লাগে। এখন ভার্সন 4 নিয়ে কথা বলতে গেলে ভার্সন 4-এর মিটারে বর্তমান সময়ের সাথে মিল রেখে ব্লুটুথ কানেক্ট সিস্টেমটা দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। ব্লুটুথ সিস্টেমে যে ফিচার্সগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে কল অ্যালার্ট, SMS এবং হচ্ছে ইমেল, অ্যাপ কানেক্টিভিটি স্ট্যাটাস, ফোন ব্যাটারি স্ট্যাটাস, ফুয়েল কনসাম্পশন ট্র্যাকার, লাস্ট পার্কিং লোকেশন, রেপস ড্যাশবোর্ড, মেনটেন্যান্স রিকমেন্ডেশন সহ আরও অনেক কিছু। ভার্সন 3 মিটারের মতোই এখানে স্পিডোমিটার, তবে ট্যাকোমিটারের ডিজাইনটা হচ্ছে আলাদা করা হয়েছে, যদিও সম্পূর্ণ মিটারের ডিজাইনটাই আলাদা। এবং এখানে একটা নেভি ব্লুর মতো মনে হয়েছে আমার কাছে মিটারের যে কালার, এইটা সম্পূর্ণ ব্ল্যাক হোয়াইট না। তো মিটারের যে আইকনগুলো রয়েছে এগুলো হচ্ছে স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল মিটার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ফুয়েল কনসাম্পশন ইন্ডিকেটর, শিফট টাইমিং লাইট, VVA ইন্ডিকেটর, ক্লক দেওয়া আছে যেটা হচ্ছে আপনার স্মার্টফোনের সাথে আপনি অটো অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া থাকছে রাইডিং মোডস, যেখানে হচ্ছে ট্র্যাক মোড এবং স্ট্রিট মোড রয়েছে, সেই সাথে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল এবং কুইক শিফটার, এবং সেই সাথে ইয়ামাহা বলতেছে তাদের ওয়াই কানেক্ট অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোর এবং হচ্ছে অ্যাপেল স্টোর দুইটাতেই পেয়ে যাবেন। ভাই ব্রাদার্স, হেডলাইটের বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। LED পোর্শন যে DRL দেওয়া হয়েছে এটা আমার কাছে খারাপ লাগে নাই, ডিজাইনটা অনেক ইউনিক মনে হচ্ছে। তবে ব্যক্তিগতভাবে একটা বিষয় আমার কাছে কেমন জানি লাগছে, সেটা হচ্ছে এই যে প্রজেক্টর লাইটটা, LED যে প্রজেক্টর, এখানে যে চার সাইডে আপনার স্কোয়ারের মতো একটা শেপ দেওয়া হয়েছে, এটার জন্য লুকসটা কেমন যেন লাগতেছে না। ভাবুন এটা যদি না থাকতো তাহলে কেমন লাগতো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। এখন কথা বলি বাংলাদেশে বাইকগুলো লঞ্চ করা নিয়ে। যেহেতু ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, অফিসিয়ালি বাংলাদেশে কবে লঞ্চ করবে এটা নিয়ে কথা বলার আগে গ্রে মার্কেটের বিষয়গুলো নিয়ে আগে কথা বলা দরকার। কারণ আমরা জানি যে একটা বাইক যখন লঞ্চ করা হয় বাইরের দেশে অফিসিয়ালি, তখন গ্রে মার্কেটের লোকজন যে কি ফায়দাটা উঠায় রে ভাই, দেখেন এখন এই ভার্সন 4-এর দাম কোথা থেকে কোথায় নিয়ে যায়। অফিসিয়ালি লঞ্চ না হওয়া পর্যন্ত দাম কমবে না, এটা শিওর থাকেন। এবং গ্রে মার্কেটের দাম, বাইকের যে ফিচার্স দেখলাম, আমার মতে 5,50,000 টাকা প্লাস মাইনাস হইতে পারে। এখন অফিসিয়াল লঞ্চের ব্যাপারে কথা বলা যাক। অফিসিয়ালি লঞ্চ করতে দেরি হবে বলতে এই বছরে লঞ্চ নাও করা হইতে পারে, আবার দেখা যাচ্ছে 2 মাসের মধ্যেও লঞ্চ করা হতে পারে। এই একটা বিষয় নিয়ে সন্দেহ আছে আমার, এবং কনফার্মেশন কোনো তথ্য পাওয়া মাত্র কমিউনিটি পোস্ট এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি পিন কমেন্ট করে দেব, সমস্যা নাই। এখন অফিসিয়াল প্রাইসের কথা বলতে গেলে ইয়ামাহা R15 ভার্সন 3 যে প্রাইসটা রয়েছে এটার থেকে প্রাইস ইনক্রিজ হবে, এটা 100%। যেহেতু ইন্ডিয়ান মার্কেটে প্রাইসটা বাড়ছে, বাংলাদেশি মার্কেটেও প্রাইসটা বাড়বে। এখন অফিসিয়াল প্রাইস আমার কাছে যেটা মনে হয়েছে 5,15,000 থেকে 5,30,000 টাকার মধ্যে হইতে পারে। তাহলে ভাই ব্রাদার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। আসলে এই ভিডিওতে চেষ্টা করছি শর্টকাটে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার। তো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এবং এই নতুন ভার্সন 4 বা হচ্ছে R15M এই দুটোর মধ্যে কোনটা আপনাদের ফেভারিট কমেন্টে জানান। তাহলে আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।